আমি খুলছি ওই যে বক্স চালাই যাবো তাহলে একটু করতে এটা কি সরি, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ক্লাসটি এতক্ষণ হয়তো সাউন্ড শোনা যায়নি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরুখি বেগম ডিগ্রি কলেজ। আমার বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। আজকে আমি যে বিষয় নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি, আমার বিষয় হলো যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী ব্যবসার দুটি দলিল: এক, স্মারকলিপি; দুই, পরিমাণ নিয়মাবলী। তাহলে আমার স্মারকলিপি কি? স্মারকলিপি এটি কোম্পানির মূল দলিল, যেই দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতি এই ৬টি ধারা উল্লেখ থাকে, তাকে কোম্পানির স্মারকলিপি বলে। ২ নম্বর দলিল, দ্বিতীয় দলিলের নাম পরিমাণ নিয়মাবলী। যেই দলিলে কোম্পানির অভ্যন্তরীণ দৈনন্দিন কার্যাবলীর যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে, তাকে কোম্পানির পরিমাণ নিয়মাবলী বলে। স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলীর ভিতর দ্বন্দ্ব দেখা দিলে স্মারকলিপি প্রাধান্য পায়। এবার আমরা আসি কোম্পানির শ্রেণীবিভাগ নিয়ে। কোম্পানির অন্যতম দুটি শ্রেণী: প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ 50 জন, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং এর পরিচালকের সংখ্যা ন্যূনতম 2 জন হতে হয়। দ্বিতীয়, পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানি ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। 1 নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি, 2 নম্বর পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে এর সদস্য সংখ্যা 2 হতে 50 জন। এর সদস্য সংখ্যা 7 জন হতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম 2 জন। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা ন্যূনতম 3 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এবার আসি পাবলিক লিমিটেড কোম্পানি। তার মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ রয়েছে। মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি 2 ধরনের: সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানি। সরকারি কোম্পানি, যে কোম্পানির 50% অধিকাংশ শেয়ার সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে, তাকে সরকারি কোম্পানি বলে। বেসরকারি কোম্পানি, যে কোম্পানির শেয়ারের অধিকাংশ অর্থাৎ 50% বেশি শেয়ার বেসরকারি মালিকানায় থাকে, তাকে বেসরকারি কোম্পানি বলে। নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আবার এই পাবলিক লিমিটেড কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যায়: 1
হোল্ডিং কোম্পানি, 2 সাবসিডারি কোম্পানি। তাহলে এই পাবলিক লিমিটেড কোম্পানির একটা ছিল কিসের উপর ভিত্তি করে? মালিকানার উপর ভিত্তি করে, মালিকানার উপর ভিত্তি করে এক সরকারি কোম্পানি, 2 ছিল বেসরকারি কোম্পানি। আর নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে, নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেছিল 2টি শ্রেণী। নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে 2 ধরনের, এক হোল্ডিং কোম্পানি, 2 সাবসিডারি কোম্পানি। সাবসিডারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি কোনো কোম্পানি যদি অন্য একটি কোম্পানির 50% অধিকাংশ শেয়ার ধারণ করে এবং তার পরিচালনায় অংশগ্রহণ করে, তখন তাকে আমরা হোল্ডিং কোম্পানি বলি। সাবসিডারি কোম্পানি যদি কোনো কোম্পানি তার 50% অধিকাংশ শেয়ার অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয় এবং পরিচালনা ক্ষমতা হারায়, তখন তাকে আমরা কি বলি? সাবসিডারি কোম্পানি বলি। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটি কোম্পানি দেখলাম, সে কোম্পানির ভিতর আমাদের রয়েছে কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি, সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, পরিচালক ন্যূনতম 2 জন এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি যার সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এর পরিচালক সংখ্যা ন্যূনতম 3 জন এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার মালিকানার উপর ভিত্তি করে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি। নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এটি আবার হোল্ডিং কোম্পানি, সাবসিডারি কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, এই যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি, এটাকে যৌথ মূলধনী ব্যবসায়কে কি বলা যায়? কোম্পানি বলা হয়। কি বলা হয়? কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসায়কে কোম্পানি বলা হয়। তো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার যেহেতু অবাধে হস্তান্তরযোগ্য, তাহলে আমাদের তো শেয়ার কি আর অবাধে হস্তান্তরযোগ্য, কিভাবে অবাধে হস্তান্তরযোগ্য হয়? শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম ও সমান একককে শেয়ার বলা হয়। শেয়ার। শেয়ার মূলধনের ক্ষুদ্রতম একক হলো শেয়ার। এই শেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবাধে হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এই শেয়ার কীভাবে হস্তান্তরযোগ্য হবে? বাংলাদেশে 2টি শেয়ার মার্কেট রয়েছে, এক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, 2 চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এই 2টি শেয়ার মার্কেটে যে কোনো প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে এদেরকে অ্যাডাল্ট পার্সন বলা হয়, প্রাপ্তবয়স্ক বলা হয়। আর 18-র নিচে তাদের কি বলা হয়? নাবালক। নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য। নাবালক কি করতে পারে না? ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। এই শেয়ার বাজারে শেয়ার ট্রেডিং করতে গেলে কি করতে হয়? আমাদের প্রথমে থাকতে হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আমাদের সংশ্লিষ্ট শেয়ার মার্কেটের হাউজে
আমাদের কী করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টের নাম বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার বিও অ্যাকাউন্ট। সেই বিও অ্যাকাউন্ট ধারী হতে হলে তাকে অবশ্যই 18 বছর কী হতে হবে, তার পূর্ণ হতে হবে। এবার আমরা আসি কোম্পানি কিভাবে গঠন করা যায়। কোম্পানির গঠন প্রণালী, কোম্পানির গঠন প্রণালী। কোম্পানি শুরুর উদ্যোগ পর্যায়, 2 নম্বর কোম্পানির দলিলপত্র সম্পাদন পর্যায়, কোম্পানি নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, আর আরম্ভর একটা পর্যায়। 4টা পর্যায় থাকে একটা কোম্পানি তৈরি করতে হলে, কোম্পানি গঠন করতে হলে কিছু লোককে প্রথম পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। দ্বিতীয়ত কী করতে হয়, কোম্পানির নির্দিষ্ট কিছু দলিল রয়েছে, সেই দলিলগুলো সংগ্রহ করতে হয়, দলিলগুলো তৈরি করতে হয়। দলিলগুলোর নাম আমরা ইতিমধ্যে শিখেছি, স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলী। তাহলে স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলী কী করতে তৈরি করতে হয়। স্মারকলিপিতে কী ছিল, কয়টি ধারা ছিল? স্মারকলিপিতে 6টি ধারা ছিল। কি কি ধারা? 1 নাম, 2 ঠিকানা, 3 উদ্দেশ্য, 4 মূলধন, 5 দায় এবং 6 সম্মতি। এই 6টি ধারা যে দলিলে উল্লেখ থাকে, সেই দলিল হচ্ছে কোম্পানির স্মারকলিপি। এটি কোম্পানির মূল দলিল এবং কোম্পানির পরিমেল নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ দৈনন্দিন কার্যাবলী কীভাবে সম্পাদিত হবে সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা এই পর্যায়ের কাজ ছিল। তারপরে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, 3য় ধাপে আমরা নিবন্ধনপত্র সংগ্রহ করব। জয়েন্ট স্টক কোম্পানি মতিঝিলে অবস্থিত, ঢাকার মতিঝিলে জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমরা নিবন্ধন ফর্ম সংগ্রহ করব। নিবন্ধন ফর্ম সংগ্রহ করার পরে নিবন্ধন ফর্মের যথাযথ স্থানে জায়গাগুলো পূরণ করে প্রয়োজনীয় স্ট্যাম্প এবং দলিলপত্রাদি সংযুক্ত করে আমরা নিবন্ধকের নিকট আবার জমা দিব। নিবন্ধন কর্তৃপক্ষ যাবতীয় কাগজপত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হলে তিনি কী দিবেন, কোম্পানি নিবন্ধন দিবেন। কোম্পানি নিবন্ধিত হওয়ার পরেই প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি তার ব্যবসা শুরু করতে পারে না। কেননা পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালককে কিছু নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয়ের কথা উল্লেখ থাকে। সে শেয়ারগুলো ক্রয় করেছে কিনা সেগুলো নিশ্চিত হওয়ার পরেই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরেই কেবলমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি তার ব্যবসা আরম্ভ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তার কোম্পানি কিভাবে গঠন করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর কোম্পানি গঠন করতে যায় কোম্পানির যে 2টি ধরন ছিল, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন ব্যক্তিকে উদ্যোগ গ্রহণ করতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 7 জন ব্যক্তিকে উদ্যোগ গ্রহণ করতে হয়। কারণ আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা ছিল 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা ছিল 7 জন। তাদের উদ্যোগের মাধ্যমে এবং এই 4টি স্টেপ অতিক্রমের মাধ্যমে আমরা একটি কোম্পানি গঠন করতে পারি। কোম্পানি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। আমাদের ব্যবসা পরিবারের যতগুলো স্তর রয়েছে, সংগঠন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো কোম্পানি সংগঠন, যৌথ মূলধনী ব্যবসায়। এটি একটি বড় আকারের মূলধনের ব্যবসায়। ইতিমধ্যে আমরা যেসব ব্যবসা ছিল, ব্যবসার মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। আমরা প্রথম সদস্য এক মালিকানা ব্যবসায়, একজন ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা এক মালিকানা ব্যবসা বলি। এক মালিকানা ব্যবসার তেমন আইনগত কোনো ঝামেলা ছিল না, আইনের কোনো বাধ্যবাধকতা ছিল না। তারপরে আমরা আসছিলাম দ্বিতীয় সদস্য, ব্যবসা পরিবারের দ্বিতীয় সদস্য ছিল অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন মিলে আমরা অংশীদারি ব্যবসা গঠন করছিলাম।
তো এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসা, দুইটি ব্যবসার কি ছিল? দায় ছিল অসীম। এখন আমরা একটু অসীম দায় নিয়ে ব্যাখ্যা করব। অসীম দায় কি? অসীম দায় হলো সেই দায়, যেই দায় বিনিয়োগের বাইরেও যে দায় থাকে, যে দায় বর্তায়, বিনিয়োগের বাইরেও যে দায় তাকে অসীম দায় বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একজন ব্যক্তি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু করোনার জন্য অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তার ব্যবসার 1 লক্ষ টাকা ক্ষতি হলো। তার 50,000 তো ক্ষতি, মূলধন গেল, আরও 50,000 টাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিয়ে এসে যে দায় পরিশোধ করতে হয়, সেটাকেই বলা হয় অসীম দায়। আর আমরা কোম্পানির বেলা, তাহলে আমাদের এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা আমরা তার দায় ছিল অসীম, কিন্তু আমাদের কোম্পানিতে আমরা কি? কোম্পানিতে সীমিত দায় সম্পন্ন কোম্পানির বেলায় আমরা কি? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। শেয়ারের যে সব অভিহিত মূল্য থাকে, শেয়ারের যে অঙ্কিত মূল্য, শেয়ারের যে বাজার মূল্যের চেয়েও বেশি কোনো দায় থাকে না, অর্থাৎ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কোম্পানির দায়, যেই পরিমাণ শেয়ার, যদি 50,000 টাকার শেয়ার থাকে, তার দায় 50,000 টাকায়, তার দায় কোনোদিন 1 লাখ টাকা হবে না। এটাকে বলা হয় সসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা অসীম দায় এবং সসীম দায় সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। বিনিয়োগের কোম্পানিতে যে পরিমাণ শেয়ার ক্রয় করছি, সেই পরিমাণ শেয়ারের ভিতর যে দায়, সেটাকে হলে সীমিত দায়। আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ছিল, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা বা কিছু ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের বাইরেও আমাদের দায় ছিল, সেটাকে বলা ছিল অসীম দায়। জন্মিলেই মরিতে হয়, দ্রব্যসত্য। তাহলে আমরা কোম্পানির জন্ম কিভাবে হয়েছিল? আমাদের কোম্পানির জন্ম হয়েছিল আইনের মাধ্যমে। তাহলে এর যদি অবসান করতে যাই, কোম্পানি অবসান করতে গেলেও আমাদের কিছু 3টা স্টেপ অতিক্রম 3ভাবে আমরা কোম্পানি অবসান করতে পারি। কোম্পানির অবসায়ন বা কোম্পানির বিলুপ্তি 3টি ভাবে করা যায়। 1 নম্বর, আদালতের মাধ্যমে। আদালতের মাধ্যমে বাধ্যতামূলক অবসায়ন। 2 নম্বর, স্বেচ্ছামূলক অবসায়ন। 3 নম্বর, আদালতের তত্ত্বাবধানে অবসায়ন। তাহলে আদালতের মাধ্যমে বাধ্যতামূলক অবসায়ন, পরিচালক বা শেয়ার হোল্ডার বা যাদের নিকট দায় রয়েছে, তারা যদি আদালতে শরণাপন্ন হয় কোম্পানির বিলোপ সাধনের জন্য, তাহলে সেটা আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন। স্বেচ্ছায় যদি কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার তারা যদি স্বেচ্ছায় এটাকে বন্ধ করতে চায়, এটা হল স্বেচ্ছামূলক অবসায়ন। আর হলো আদালতের তত্ত্বাবধানে শেয়ার হোল্ডার বা যথাযথ ব্যক্তির আদালতে মাধ্যমে অবসায়নের জন্য আবেদন করলে আদালতের তত্ত্বাবধানে, আদালত যখন এটি বিলুপ্তির তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করে, তখন সেটা হয় আদালতের তত্ত্বাবধানে অবসায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা কোম্পানির গঠন করলাম, কোম্পানির আমরা অবসায়নও আমরা শিখলাম। আসলে আমাদের এই সময়টায় তোমাদের জন্য করণীয় কি? তোমরা বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো যথাযথভাবে দেখে তোমরা কি করতে পারো? তোমাদের বাসার স্টাডিগুলো ঠিকভাবে কমপ্লিট করতে পারো, যাতে যে কোনো সময় পরীক্ষার জন্য আমরা পরীক্ষায় বসতে পারি,
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। টাইম ডাজ নট ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা যদি অবহেলায় আমাদের সময়গুলো নষ্ট করি তাহলে আমাদের কি হবে? আমরা নিজেরাই ঝুঁকিতে পড়ে যাব। যদিও বলা হয় ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আমরা এই আনসার্টেনকে আমরা আমাদের যে ঝুঁকি থাকে আমাদের জীবনের, এই ঝুঁকিকে মিনিমাইজ করার জন্য আমরা নিজেরাও কী করি, লেখাপড়া করে নিজেদেরকে ভালোভাবে মানুষ হিসেবে গড়ে তুলি। ভালোভাবে মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরা দেশের সুনাগরিক হব, আমরা দেশের সম্পদে পরিণত হব। নিজেরা নিজেদের দেশের সম্পদে পরিণত হলে নিজেদের জন্য যেমন মঙ্গল, রাষ্ট্রের জন্য তেমনি মঙ্গল। পরিশেষে বলতে চাই, বর্তমানের যে মহামারী, বর্তমান যে করোনা, এই করোনা থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে রক্ষা করতে হবে। তাই তোমাদের উপর তোমাদের নিকট আমার পরামর্শ, তোমরা ব্যালেন্স ফুড নিয়মিত গ্রহণ করো, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাও, শরীরে একটু রোদ লাগাও, একটু পরিশ্রমী হও, তাহলে দেখবা তোমাদের কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পরিশেষে বলতে চাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য তোমরা দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করি। আমাদের সকলের জীবন কি আমরা সুস্থ থাকি, জীবনে সুস্থ থাকি, আমাদের জীবন হোক নিরাপদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো এবং প্রয়োজনে কি করো, মাস্ক পরিধান করো, বাইরে গেলে মাস্ক পরিধান করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।